নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিকাশ দের লেখা গল্প কক্ষচ্যুত। बंजारा गाए जीवन के गीत सुनाए, हम सब जीने वालों को जीने की राह बताए। एक बंजारा गाए एक बंजारा गाए जीवन के गीत सुनाए, हम सब जीने वालों को जीने की राह बताए। एक बंजारा गाए एक बंजारा गाय, आनंद बख्शीर लेखा। লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে জিনে কি রাহ ছবিতে মোহাম্মদ রফির গাওয়া এই সুপারহিট গানটি শুনে আমি অবাক হয়ে গেলাম। কয়েক বছর পর এই গানটি শুনতে পেলাম। আমি শিলচর ট্রান্সপোর্ট স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। পুরনো গানের প্রতি সব সময় আমি একটা আকর্ষণ বোধ করি। অনুমান করতে চেষ্টা করলাম গানটি কোন দিক থেকে ভেসে আসছে। কিছুক্ষণ পরই আমার মনে হলো গানটি এস.এম. দেব স্টেডিয়ামের দিক থেকে আসছে। আমি বদরপুর যাব, বাসের দেরি আছে। এমনিতে 10-15 মিনিট পর পর বদরপুর যাবার বাস পাওয়া যায়, কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তাটা অসম্ভব খারাপ থাকায় ছোট গাড়িতে যাওয়া আমি পছন্দ করি না। ছোট গাড়িতে গেলে পেটে নাড়ি ভরে প্রায় বের হয়ে যাবার উপক্রম হয়। বিআরটিএফের যত সব কাণ্ড কারখানা, যাত্রীদের মাসের পর মাস, বছরের পর বছর এত কষ্ট দিয়ে ইনকনভেনিসেন্স রিগ্রেটেড লেখা সাইনবোর্ড একটা ঝুলিয়েই তারা দায়মুক্ত। হাস্যকর ব্যাপার। যাকে আমি বড় গাড়ি বা টিআরটিসির বাসের জন্য অপেক্ষা করছি। বাস ছাড়তে অনেক দেরি। হৃদয় মোচড়ানো পুরনো গানটি কোন রসিক বাজাচ্ছে তা দেখার কৌতূহল আমি সামলাতে পারলাম না। কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখি স্টেডিয়ামের প্রধান গেটের সামনে খালি জায়গাটায় একটা সাউন্ড বক্সে গানটি বাজছে, লোকের দৃষ্টি আকর্ষণের জন্য। পাশে মলিন ছেঁড়া শার্ট পরা একটা যুবক ঘোরাঘুরি করছে। যুবক ছেলেটি একটা ডুগডুগি বাজিয়ে ঘোষণা করছে, আপকা শহর মে রামু আ গয়া। বিভিন্ন বয়সের কয়েকজন লোক এসে জমা হয়েছে। কিছু লোক একবার উঁকি মেরেই চলে যাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি রামু কার নাম, ছেলেটার না বানরের। কিছু সময় পরই ছেলেটার কথাবার্তায় স্পষ্ট হয়ে গেল যে ছেলেটার নামই রামু। রামুরা শহরে এলেই বোঝা যায় এখন শীতকাল চলছে। একসময় রামু বানর নিয়ে খেলা দেখাতে শুরু করলো। বানরটা যেন অনিচ্ছা সত্ত্বেও মালিকের কড়া শাসনে নানা রকমের খেলা দেখাচ্ছে। বানরের লাল নীল পোশাক ও খেলা দেখে বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে। হঠাৎ একটা বাচ্চা ছেলে বানরটাকে লক্ষ্য করে একটা ঢিল ছুড়ল। ঢিলটা বানরের গায়ে লাগেনি। রামু বাচ্চাটার দিকে শাসনের দৃষ্টিতে তাকালো। ভয় পেয়ে বাচ্চাটা মানুষের ভিড়ে মিশে গেল। বয়স্ক যুবকেরা বানরের খেলা দেখে কোনো মজা পাচ্ছে না। তারা পরবর্তী আকর্ষণের জন্য অপেক্ষা করছে। পরবর্তী আকর্ষণ, রামু একটা ঝাঁপি হাতে নিয়েছে।
ঝাঁপি থেকে একটা নাম না জানা সাপ উঁকি মারছে। লোকে এখনো পয়সা ছড়াচ্ছে না। নাছোড়বান্দা রামও সাপটা পুরোপুরি দেখাচ্ছে না। কিছু সময় এই রকম চলল। 2-3 জন লোক খুচরো পয়সা উড়িয়ে দিচ্ছে, কেউ বা পয়সা রামুর হাতে দিচ্ছে। আর বেশি পাবার সম্ভাবনা এখনই নেই ভেবে রামু সাপটা এবার পুরো বের করে দেখালো। কখনো সেটা হাতের মধ্যে পেঁচিয়ে, কখনো সাপটাকে মাটিতে ছেড়ে দিয়ে। মৃতপ্রায় নিরীহ সাপ, তবু অভ্যাসবশে ছোবল মারার চেষ্টা করছে। রামুর হাতে কিছু পয়সা এসে গেছে। এবার সে ঘোষণা করল, আজকে সেরা আকর্ষণের জন্য সবাইকে প্রস্তুত থাকতে। উপস্থিত জনতা উত্তেজনায় টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেরা আকর্ষণের জন্য। রামু হাঁক দিল, আজা বেটা, সাব লোগো কো কুছ করিশ্মা দিখা। বানরের পাশে বসে থাকা একটা 10-12 বছরের ছেলে এবার উঠে দাঁড়ালো। অনাহার ক্লিষ্ট ছেলেটার গায়ে ছেঁড়া নোংরা গেঞ্জি, গেঞ্জিটার বুকের দিকে লেখা ফ্রিডম। তার দিকে রামু একটা লোহার রিং ছুঁড়ে দিল। রিংটা হাতে নিয়ে ছেলেটা নিজেকে একটা ওয়ার্ম আপ করে নিল। তারপর নানা কায়দা করে হাত, পা, মাথা রিংটার ভেতরে ঢুকিয়ে আবার বের করে নিচ্ছে। একবার গোটা শরীর রিংয়ের ভেতরে ঢুকিয়ে বের করার সময় কাঁধের কাছে এসে রিংটা আটকে গেল। এতে রামু প্রচণ্ড ধমক দিল ছেলেটাকে। ধমক খেয়ে ছেলেটা জেদের বশে আরও অবিশ্বাস্য কলা কৌশল দেখালো। ছেলেটার কসরত দেখে উপস্থিত জনতা মুগ্ধ হয়ে পকেট থেকে পয়সা খসাচ্ছে। রামুর রুগ্ন চেহারায় হাসি ফুটে উঠেছে। ছেলেটা কয়েকবার হাততালি পেল। তারপর রামু একই মাপের ছোট ছোট 3টে লোহার রিং বের করে লোফালোফি করে কিছু নমুনা দেখালো। বোঝা গেল স্টক শেষ। জনতার ভিড় কমতে শুরু করল। সাউন্ড বক্সে তখন গান বাজছিল, সারে জাহা সে আচ্ছা। রামুর ভেলকি দেখানো শেষ। এক ঝটকায় টেপের গান বন্ধ করে দিয়ে তার ছড়িয়ে থাকা জিনিসগুলো সামলাতে সে ব্যস্ত হয়ে পড়ল। তখন তাদের কথাবার্তায় বুঝতে পারলাম ছেলেটা রামুর নিজের সন্তান এবং ওরা বাঙালি। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একটা যুবক এসে রামুকে জিজ্ঞাসা করল, পরশু রেলের চাকরির রিটেন এক্সামটা দিচ্ছিস তো? রামুর ভেতর থেকে একরাশ হতাশা বেরিয়ে পড়ল। এক্সাম দিয়ে কি হবে? গ্র্যাজুয়েশনের পর ক্ষতই তো দিলাম। আমি অবাক। প্রায় 4 বছর হয়ে গেল আমার রিটায়ার করার। বিয়ের সময় আমার বয়স কম ছিল। বিবাহিত জীবনের প্রথম দিকে ভেবেছিলাম আমি রিটায়ার করার আগেই প্রদীপ নিজের পায়ে দাঁড়াবে। একমাত্র মেয়েটাকেও বিয়ে দিয়ে দেব। রিটায়ার করার পর ছোট ছেলে সুদীপকে নিয়ে ভাবব। পেনশনারি বেনিফিটের টাকা দিয়ে সংসারটা অনায়াসে চলে যাবে। কিন্তু বাস্তবে সব কিছু ওলটপালট হয়ে গেল। প্রদীপ স্কুল ফাইনালে ভালো রেজাল্ট করতে পারল না। তবুও তার ইচ্ছেতেই চেষ্টা করে তাকে কলেজে সায়েন্স ডিপার্টমেন্টে কোনো রকমে ভর্তি করিয়ে দিলাম। এইচএস পরীক্ষায় পাশ করার পর সে কোনো রকমে গ্র্যাজুয়েশন নিল। আগে আমাদের সময় হলে দুশ্চিন্তার প্রশ্ন উঠত না। 80 দশকের প্রথম দিকেও কর্মসংস্থানের সুযোগ এখনকার মতো বন্ধ হয়ে যায়নি। তখন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ডাক ও তার বিভাগ, রেল, এজি ইত্যাদিতে চাকরি পাওয়া যেত। ইদানিং কম্পিউটার এসে দিনকাল বদলে দিয়েছে। বিএসসি পাশ করেও প্রদীপ বেকার হয়ে গেল। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা বললেন, ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে প্রদীপকে পড়ানো গেল না বলে হতাশ হবার কিছু নেই। এখন কম্পিউটারের যুগ। নিজেও ভেবে দেখলাম কথাটা
মিথ্যে নয়। আমার জানাশোনা কিছু লোকের ছেলে মেয়ে এখানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ না পেয়ে কম্পিউটার পড়তে কলকাতা বা বেঙ্গালুরুতে চলে গেছে। সেখানে পড়াশোনা শেষ করে কেউ বা প্রাইভেট কোম্পানিতে চাকরিও পেয়েছে। আমিও প্রদীপকে বেঙ্গালুরুতে পাঠিয়ে দিলাম কম্পিউটার ট্রেনিং শেষ করে সেখানে চাকরি পাবার আশায়। পড়াশোনা শেষ করে প্রদীপ সেখানে চাকরি খুঁজতে লাগলো। কয়েক মাস পর কম্পিউটার শিক্ষার সুবাদে প্রাইভেট কোম্পানিতে একটা চাকরিও পেয়ে গেল। প্রদীপকে নিয়ে আমার চিন্তার অবসান হলো। বছরখানেক পরই প্রদীপ জানালো কোম্পানির চাকরি তার ভালো লাগছে না। যৎসামান্য টাকা বেতন পায়, কিন্তু কাজের চাপ সাংঘাতিক। কাজের ধকল সহ্য করতে না পেরে প্রদীপ চাকরিটা ছেড়ে দিল। তারপর বেঙ্গালুরুতে 2 বছরে আরো 2টো কোম্পানিতে চাকরি করল, আবার ছাড়ল। সব কোম্পানিতে চাকরির একই অবস্থা, কম বেতন দিয়ে অসম্ভব খাটিয়ে মারা। কলকাতা, বেঙ্গালুরু বা বাইরের যে কোনো জায়গায় একবার চলে গেলে সেখান থেকে খুব কম ছেলেরাই ঘরে ফিরে আসে। এর অর্থ এই নয় যে সবাই সেখানে বেশ সুখে স্বস্তিতে অর্থনৈতিক নিরাপত্তায় আছে। এখানে ফিরে এসে কি করবে সেটা ভেবেই তারা আসছে না। কিন্তু প্রদীপ বাড়িতে ফিরে এলো। তাকে নিয়ে আমার দুশ্চিন্তা আবার শুরু হয়ে গেল। এখানে এসে কিছুদিন সে একটা প্রিন্টিং প্রেসে ছিল, কিন্তু এখানেও বেতনের পাশাপাশি প্রেসের মালিকের ব্যবহার ভালো নয় বলে প্রদীপ চাকরিটা ছেড়ে দিল। আবার সে বেকার হয়ে গেল। বেকার হলেও ভাগ্যিস প্রদীপ এখনো বাজে ছেলে হয়ে যায়নি। উদ্যম শক্তিও তার ততটা ফুরিয়ে যায়নি। একদিন সে আমাকে বলল, বাবা, ভাবছি ব্যবসা করব। আমি জিজ্ঞাসা করলাম, কিসের ব্যবসা? ইচ্ছে ছিল একটা প্রিন্টিং প্রেস খোলার, কিন্তু অনেক ক্যাপিটাল লাগবে। তাই আপাতত ভাবছি স্টেশনারি জিনিসের একটা দোকান খুলব, সঙ্গে পানের কাউন্টারও একটা রাখব। রিটায়ার করার পর মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমার অনেক টাকা চলে গিয়েছে। এছাড়া প্রদীপকে বেঙ্গালুরু পাঠিয়ে পড়াতেও মোটা অঙ্ক বেরিয়ে গেছে। বাকিটুকু স্ত্রীর অসুখে শেষ হয়ে গেছে। এখন আমার টাকা প্রায় নিঃশেষ। এমন অবস্থায় প্রদীপ ব্যবসা করবে শুনে আমার হার্ট অ্যাটাকের উপক্রম। প্রদীপকে বললাম, দোকান ঘর ভাড়া নিতে গেলে তো সেলামিই অনেক টাকা দিতে হবে। প্রদীপ বলল, বাজারের দোকান নেব না। তাহলে বাড়ির সামনে একটা ঘর বানিয়ে দোকান খুলব। কমার্শিয়াল এলাকায় না খুলে পাড়ায় দোকান খুললে চলবে? প্রদীপ বলল, দেখা যাক কি হয়। চেনা মানুষ ধরে ব্যাংক থেকে লোনের একটা ব্যবস্থা করে প্রদীপকে কিছু টাকা দিলাম। দোকান খুলে প্রদীপ ব্যবসা করতে শুরু করল। কয়েক মাস যেতে না যেতেই দোকান ফেল মারতে লাগলো। এদিকে ঋণের বোঝা বেড়েই যাচ্ছে। দোকানটা বছরখানেক ধুঁকতে ধুঁকতে তা বন্ধ করা ছাড়া উপায় ছিল না। মেধাবী ছাত্র না হওয়ায় প্রদীপ টিউশনিও করতে পারছে না। তার কোনো সুরাহা হলো না। ভোকাট্টা ঘড়ির মতো প্রদীপ শূন্যে ভাসতে লাগল। গুয়াহাটি থেকে নাইট সুপারে আমি শিলচর আসছি। যে আশা নিয়ে গুয়াহাটি গিয়েছিলাম সেটা সফল হলো না। ভেবে পাচ্ছি না প্রদীপের কি উপায় হবে। গুয়াহাটি গিয়েছিলাম আমার এক আত্মীয়ের কাছে। ওর ওষুধের বড় ফার্মাসি আছে, গাড়িও 2টো আছে। এছাড়া কয়েক ধরনের ব্যবসা আছে। সেখানে যদি প্রদীপের একটা ব্যবস্থা করা যায়। কিন্তু সেখানেও ঠাঁই নাই, ছোট সেতরি।
সমস্যা সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছি না। এত বড় দুনিয়ায় অনেকেই নানা কাজ করে রোজগারে ব্যস্ত, কিন্তু আমার ছেলে রোজগারের একটা ব্যবস্থা বের করতে পারছি না। প্রচণ্ড হতাশ লাগছে। নিজেকে বড় অসহায়, অপদার্থ, অক্ষম পিতা মনে হচ্ছে। একসময় গাড়ির টেপ বেজে উঠল। বালুচরির ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। আরও কিছু রাত যদি জাগতে তুমি, দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে, তুমি শুনতে পেলে না। গানটি একসময় আমার ভীষণ ভালো লাগতো, এখনো আমার অন্যতম প্রিয় গান। মন মেজাজ ফুরফুরে থাকলে পুরনো প্রিয় গান শুনে মাঝে মাঝে নস্টালজিয়ায় স্নান করতে কোন সঙ্গীত প্রেমিকের ভালো লাগে না? কিন্তু হতাশায় বিধ্বস্ত মন নিয়ে সম্ভবত 60 দশকের জনপ্রিয় গানটি হৃদয় দিয়ে আমি উপভোগ করতে পারছি না। আমার কপালে রাত জাগাও হলো না, চাঁদের মিষ্টি কথাও শোনা হলো না। কিছু সময়ের মধ্যেই ক্লান্ত আমি গভীর ঘুমের অতলে ডুবে গেলাম। প্রদীপ বাড়ি ছেড়ে গুয়াহাটি চলে গেছে রোজগারের ধান্দায়। ছোট ছেলে সুদীপ হায়ার সেকেন্ডারি পাশ করার পর তাকে তিনসুকিয়ায় তার মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তার মেশোর কাপড়ের দোকান। মেশোর সঙ্গে থেকে সে ব্যবসাটা শিখছে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন থেকে আমার স্ত্রী শয্যাশায়ী। বয়সজনিত অসুখ ছাড়া ইদানিং হার্টের সমস্যাটা বেড়ে গেছে। কিছুদিন এখানে চিকিৎসা করানোর পরও হার্টের সমস্যাটা কিছুতেই কমছে না। আমারও তো বয়স হয়েছে। নিজের শরীরের বয়সজনিত অসুখ উপেক্ষা করেই দিশেহারা হয়ে আমি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য গুয়াহাটিতে দাদার ওখানে চলে গেলাম। একদিন সকালে বাসে পল্টন বাজার থেকে আমি দিশপুর যাচ্ছি। ভাঙাগড় স্টপেজে এসে বাসটা একটু থামল। জানলা দিয়ে বাইরে চোখ যেতেই দেখি মেডিকেলে যাবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রদীপ যেন কি করছে। কয়েক মুহূর্ত পরই অবাক হয়ে দেখতে পেলাম প্রদীপ একটা বড় সাউন্ড বক্সে কি যেন করছে। তার পাশে একটা মেয়ে, সম্ভবত তার বউ। 70 দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মুমতাজের মতো দাঁড়িয়ে আছে। কাছেই একটা বানর বসে রয়েছে। বেলা তখনও বাড়েনি। আগেভাগেই প্রদীপ খোলা জায়গাটা দখল করে নিচ্ছে সাময়িকভাবে। অনেকদিন পর প্রদীপকে দেখতে পেয়ে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আকুল হয়ে চিৎকার করে তাকে ডাকছি, সে শুনতে পাচ্ছে না। একসময় বাসটা ছেড়ে দিল। কাছে পেয়েও ছেলের সঙ্গে কথা বলবার সুযোগ পেলাম না। ভীষণ খারাপ লাগছে মনটা। রোজগারের জন্য আমার ছেলে ও পুত্রবধূর মরিয়া ভাব দেখে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি এই ভেবে যে প্রদীপরা নীরবে এসব কতদিন সহ্য করবে। হতাশ বেকারদের নিঃশ্বাসে পৃথিবীর বুকটা ভারী হয়ে যাচ্ছে। তীব্র হর্ন বাজিয়ে নাইট সুপারটি আর্তনাদ করে ছুটছে। হর্নের বিকট শব্দে আমার গভীর ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। চোখ খুলে আবছাভাবে দেখি আমাদের নাইট সুপারটি শিলচর এসএসটিসির কমপ্লেক্সে ঢুকছে। আমি যে এতক্ষণ গভীর দুঃস্বপ্নে আচ্ছন্ন ছিলাম তা বুঝে উঠতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। কি বিচ্ছিরি স্বপ্ন রে বাবা! বাস থেকে নামার পর প্রদীপকে দেখেই আমি চমকে যাই। সে বলল, চলো বাবা, রিক্সা একটা ঠিক করে রেখেছি।
অবসন্ন দেহটাকে টেনে নিয়ে তার সঙ্গে আমি গিয়ে রিকশায় উঠলাম। পাশে বসে প্রদীপ জিজ্ঞাসা করল, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? উত্তরে আমি কিছু বলতে পারলাম না। দুঃস্বপ্নের ঘোরটা এখনো আমার মনকে প্রায় অবশ করে রেখেছে। ভোর মাত্র হচ্ছে। আলো আধারিতে মাখা ভোরের অপরূপ দৃশ্যটাও ভয়াবহ লাগছে। গাটা ছমছম করছে, গলা যেন শুকিয়ে যাচ্ছে। আমাদের রিকশাটা এএসটিসির কমপ্লেক্স থেকে বেরিয়ে বাঁদিকে মোড় নিয়ে এগিয়ে চলেছে। স্টেডিয়ামের প্রধান গেটের সামনে খোলা জায়গাটার দিকে হঠাৎ চোখ পড়তেই কেন জানি কয়েক মাস আগে দেখা রামুর চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। রামুর সঙ্গে প্রদীপের চেহারা ও কথা বলার ধরনের কিছুটা মিল আমি যেন দেখতে পাচ্ছি। আগামী প্রজন্মের ভবিষ্যৎ ভেবে আতঙ্কে ছেলের দিকে আমি সরাসরি তাকাতে পারছি না। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক বিকাশ দের লেখা গল্প কক্ষচ্যুত। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।